আমরা আজকে বসে গেছি কথাবার্তা বলতে একটু জি, কথা বলবো শৈবাল নূরের সঙ্গে। আর পূর্ব প্রস্তুতি যথারীতি নেই আমাদের আগের মতোই, জি। যে কি নিয়ে কথা বলবো, কি নিয়ে না, কথা হবে। আপনি তো হুট করেই শুরু প্রাসঙ্গিকভাবেই করলেন। কবিতা, জি, সাহিত্য, শিল্প এবং এসব নিয়ে কবি হিসেবে তোমার যে দৃষ্টিভঙ্গি, তোমার যে অভিলাষ, তোমার যে আকাঙ্ক্ষা, এসব নিয়েই কথা হবে। জি, তার আগে যে কথাটা হবে সেটা হচ্ছে যে লাস্ট যে বই জি। যেটা বের হলো, জলের স্বরাজ। জলের স্বরাজ, সেটা তো এই গত বছরের বইমেলায় বোধহয় নাকি এই যে বের হয়েছিল ফেব্রুয়ারিতে। ডিসেম্বরের 25-এ, কিন্তু ফেব্রুয়ারি বইমেলাকে টার্গেট করে আচ্ছা, এটা করলো কারা? বাংলা একাডেমি। বাংলা একাডেমি করেছে। বাংলা একাডেমি ওই যে তরুণ লেখক প্রকল্প জি, যেটা ছিল সেটার আহ, সমাপনী শেষে জি, প্রত্যেকের যে বই করে সেই আওতায় সবারই বই বেরিয়ে গেছে। জি। মনে একজন না দুইজন শুধু পাণ্ডুলিপি দেয়নি, তারা তাদেরটা হয়নি। আচ্ছা, 18 জন মেবি হয়েছে, 18 জনের বই হয়েছে। এরকমই শুনেছি। তো কেমন মনে হয় যে 18 জনের মধ্যে সবচেয়ে ভালো রেসপন্স কার? শৈবাল নূরের? না, এখানে বিষয়টা হচ্ছে যে এক একজনের এক এক ক্যাটাগরির বই বের হয়েছে। যেমন সুজালোর নাটক বের হয়েছে, প্রবন্ধের বই বের হয়েছে, বেশ কয়েকজনের গল্পের বই বের হয়েছে, কবিতার বই বের হয়েছে আমাদের 6 জনের। তো আমার জায়গা থেকে তো আমারটার রেসপন্স আমি ভালোই পেয়েছি, কারণ আমি যে সার্কেলে ওঠা বসা করি, চলাফেরা করি, এক একজনের এক এক ধরনের ইয়া থাকে, মানে জনরা থাকে, সে তার সেই কেন্দ্রিক পাঠক থাকে। তো আমার জায়গা থেকে আমার বই যথেষ্ট না, রেসপন্স একটা পেয়েছি জিনিস আমি। এটা কেন জিজ্ঞেস করলাম, যে প্রত্যেকটা সময়ে এক গুচ্ছ লোক, জি, তরুণ, কবিতা হোক বা অন্য কিছু হোক, এদের মধ্যে একটা জোট গড়ে ওঠে, সমমনাদের জি, মধ্যে। সেটা ক্যাম্পাসে হয়, সেটা ক্যাম্পাসের বাইরে নিজেদের আগ্রহের জায়গার কারণে হয়। এবং যদি সেটা হয় কবিতা বা কোনো ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, তখন কিন্তু পরস্পরের মধ্যে একটা ঈর্ষাও কাজ করে, জি। যে কারটা বেশি চলতেছে, একটু দেখতে হবে আমারটা নাকি ওরটা, লোকজন কিভাবে নিচ্ছে, আচ্ছা। রিয়েকশন কি, রেসপন্স কি, এই জায়গা থেকে জানতে চাই। তো না, এই জায়গা থেকে আমার যেটা হয়েছে যে আমার কখনো এরকম ঈর্ষার জায়গা কাজ করে নাই। হুম, কারণ আমার মনে হয়েছে যে প্রত্যেকটা, যদি একটা গাছ দিয়ে বলি, প্রত্যেকটা গাছই মানে স্বতন্ত্রভাবে বিকশিত হবে। আমার এমন কোনো বট গাছ হইতে ইচ্ছা করে নাই যেটা আর 10টা গাছকে হইতে দিচ্ছে না, মানে হুম, আগ্রাসনী কোনো হুম, বৃক্ষের মতো হইতে ইচ্ছা করে নাই। এটা হচ্ছে যে পাঠক নির্ধারণ করে যে কার স্টেক, মানে লেখার কাছে সে হুম, গিয়ে হুম, হুম, হুম। পৌঁছাবে, এরকম। তো আমার জায়গা থেকে আমার চেষ্টাটা ছিল যথেষ্ট, এবং আমার বই নিয়ে আমি বেশ রেসপন্স পাইছি, যে তারা এসে সংগ্রহ করছে। ধরেন এটা সিনিয়র থেকে শুরু করে আমার সমসাময়িক যারা, প্রত্যেকেই বইটা এসে সংগ্রহ করেছে, মেলা থেকে আমার থেকেই সংগ্রহ করেছে। তো এইটা আমার জন্য বেশ আনন্দের। যারা দূরে ছিল তারা কুরিয়ারে সংগ্রহ করেছে, কেউ আছে বাংলা একাডেমি স্টল থেকে সরাসরি সংগ্রহ করেছে, তারা পরে জানিয়েছে যে বইটা সংগ্রহ করেছে। হুম। কবিতা নিয়ে উচ্চাকাঙ্ক্ষা কি? কবিতা নিয়ে উচ্চাকাঙ্ক্ষা বলতে আমার আসলে ওই মানে উচ্চাকাঙ্ক্ষাটা হুম, শুনলে কেন জানি আমার ভিতরে একটা নেগেটিভ ভাইব তৈরি হয়। আচ্ছা। আমি উচ্চাকাঙ্ক্ষার কথা বলব না। কবিতা নিয়ে এটা তো পুরো জীবনের জার্নি তাহলে হিসেবে আমি দেখি। আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষা হলো আমাকে এই যে বইটা বেরোলো এর থেকে বেটার কিছু দিতে হবে। প্রত্যেক সময় এই ধরনের একটা প্রচেষ্টা আমার দিক থেকে থাকে। আকাঙ্ক্ষা তো আ আরেকজনের কাছ থেকে হয়তো আমরা আশা করি। কিন্তু আমার কাছ থেকে সবসময় থাকে যে আমি আরো ভালো কিছু করব। এই না, ধরনের একটা ডেফিনেটলি প্রচেষ্টা থাকে। নিজেরও একটা আকাঙ্ক্ষা থাকে। আমরা প্রত্যেকেই যখন জন্ম নেই জি, বা যখন বুঝতে শিখি, তখন থেকেই কিন্তু আমরা একটা ভিজুয়ালাইজ করতে থাকি। জি। সেটা হচ্ছে যে ইন ফিউচার আমি আমাকে কিরকম দেখবো। ছোট বাচ্চাও কিন্তু যে আর 5 বছর পরে আমি কেমন হব, সবসময় আকাঙ্ক্ষা করে যে আমি বড় হব। হ্যাঁ, আমি ক্লাস 6-এ পড়বো, আমি ক্লাস 10-এ পড়বো, জি, আমি তখন এরকম হব, সেরকম হব। তো এই যে ব্যাপারটা, এই জায়গাটা মানুষের তো ইনবিল্ট ভিতরেই থাকে, হ্যাঁ? জি। সেই জায়গা থেকে কবিতা যখন কেউ লিখতে থাকে, তখন তারও একটা আকাঙ্ক্ষার বলয় তৈরি হয়, একটা চিত্র, আকাঙ্ক্ষার মানচিত্র তৈরি হতে থাকে। সেই মানচিত্রটা কেমন, সেটা আমরা দেখতে চাচ্ছি আচ্ছা, আর কি। সেটা আসলে এইভাবে ধরেন সরাসরি ওই আকাঙ্ক্ষার জায়গা থেকে যদি বলতে চাই, হুম, তাহলে কবিতা নিয়ে আরো বড়ভাবে কাজ করতে করার যে চেষ্টাটা, সেটা সবসময় থাকে। আর কবিতার বর্তমান যে পরিস্থিতি, যে অবস্থাগুলো দেখতেছি, তাতে আমাদের কাছে একটু অনুকূল না, প্রতিকূল হুম, হুম, পরিস্থিতির মধ্যেই। তো সেই জায়গায় কবিতা মানুষের কাছে পৌঁছানো, বা মানুষের ভিতরে কবিতার যে চেতনাকে মানে বাঁচিয়ে রাখার যে ইয়েটা, সেটা সবসময়ই আমার ভেতরে কাজ করে। আমাদের ধরেন সামাজিক ভাবে যেহেতু আমরা আছি, সামাজিক মানুষ। হুম, 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 তো সামাজিকভাবেই আমার কাছে মনে হয় যে কবিতা আ সবসময় সমাজের একটা
পরিবর্তনের জায়গায় বিশেষভাবে কাজ করে। সেটা যদি আপনি রাজনৈতিক জায়গা থেকে ধরেন, পরিবেশ, পরিস্থিতি বা মানুষের চেতনাগত জায়গায়, এই জায়গাগুলো নিয়েও কাজ করার আমার একটা ইয়া থাকে কবিতার ভেতর দিয়ে। সেটা পলিটিক্যাল হইতে পারে, সেটা একটা প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, এই কথাগুলো মানে আমাদের নদীগুলো নাই হয়ে যাচ্ছে কিভাবে, সেই কথাগুলো কবিতার মধ্য দিয়ে যেন আবার মানুষের কাছে নতুন একটা ফর্মে পৌঁছানো যায়। মানে একটা একটা আন্দোলন করে যে ইয়াটা হয়, কবিতার মধ্যে একটা সুপ্ত আন্দোলন বেঁচে রাখার যে আকাঙ্ক্ষা, এইটা হুম। আমার ভিতরে কাজ করে আর কি। কবিতার ভিতর আচ্ছা, দিয়ে একটা এইখানে একটা ব্যাপার আছে, সেটা একটু যেমন হলো যে আমরা যতদূর জানি, যেমন আমি কার কথা বলবো, একজন ফরাসি ভদ্রলোক আছেন, দার্শনিক তাত্ত্বিক, তার নাম হচ্ছে রেনসিয়ার, হ্যাঁ, বা রেসিয়ারও বলা যায়। তো উনার হলো যে পলিটিক্স অফ লিটারেচার এরকম জি, একটা বই আছে, নামটা হয়তো আমার ভুলে হতে পারে। তো ওইখানে উনি আইডেন্টিফাই করছে যে লিটারেচারের একটা পলিটিক্স আছে, সেই পলিটিক্সটা হচ্ছে সমকালীন না। ওকে। সমকালীন না এই অর্থে, যেমন দলীয় রাজনীতি যেটা করে, যে আগামী 10 বছরের মধ্যে কি হবে, ক্ষমতায় যাওয়ার জন্য কি কি পপুলিস্ট পদক্ষেপ নিতে হবে, সেগুলো ওরা নেয়। নেওয়ার ফলে পাবলিক তাদেরকে পছন্দ করে, পাবলিক তাদেরকে ভোট দেয় এবং তারা ক্ষমতায় যায়। তো কবিতা বা সাহিত্যের ক্ষেত্রটি সম্পূর্ণ আলাদা। উনি বলতে চাচ্ছেন যে ফরাসি বিপ্লব যখন হয়, তখন দেখা যাবে যে ফরাসি বিপ্লবটা একটা একটা পলিটিক্যাল মুভমেন্ট যদি জি, ধরি আমরা, কিন্তু এইটার যে পাটাতন, এইটার যে প্রেক্ষাপট, এটার যে বীজতলা, সেটা কিন্তু ওই সময়ের যে সাহিত্যিক, ওই সময়ের যে শিল্পী, অর্থাৎ আমরা দেখবো যে 16 শতক থেকে যারা আছেন, তারা সেটা তৈরি করেছেন এবং জি। সেটার ফলাফল হয়তো 18 শতকের কাছাকাছি এসে তখন আমরা দেখতে পেলাম ওটার ফলাফল। কারণ এর আগে যেটা হলো, সাহিত্য দিয়ে মূল্যবোধগুলো চেঞ্জ হয়ে গেল, মানুষের নতুন চেতনা তৈরি হলো। জি। তো কবিতা দিয়ে কি আসলে এরকমের সচেতনতামূলক কাজগুলো করা যায়? কিন্তু তাৎক্ষণিক যে কাজগুলো, মানে একটা নদী ধ্বংস হয়ে যাচ্ছে, পাহাড় বন ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলোর ব্যাপারে কি কোনো মানে জাগরণ, তাৎক্ষণিক জাগরণ তৈরি করা এটা সম্ভব? অনেকটা নীরব বিপ্লবের মতো আচ্ছা। কাজ করে, মূলত নীরব বিপ্লবের মতো। যে আপনার হয়তো উপস্থিত ধরেন পত্র-পত্রিকা হুম, হুম, যেভাবে হুম, হুম, ডাইরেক্ট হুম, ইয়া করে, কবিতা তো সেভাবে করছে না। হুম, রাইট, আমি আমার সেটাই হচ্ছে বলছিলাম। ধরেন এই জলের স্বরাজ বইয়ে একটা কবিতার ইয়া ছিল এরকম যে, নদী বিপ্লব হয়ে ঠিক জন্ম নেব আমি। তো বা ধরেন আমার ওখানে আরো কিছু লাইন ছিল যে, চাপা পড়া নদীর বাণিজ্য। আমাদের এই ঢাকার আশেপাশে যে নদীগুলো গায়েব হয়ে গেছে, এখানে কিন্তু একসময় হিউজ বাণিজ্য হতো হুম, হুম, নদী হুম, কেন্দ্রিক। তো এই যে একটা আকাঙ্ক্ষার কথা আমার ভেতরে তাড়না করছে, বা এটা হয়তো আরো সংক্রামিত হইতে পারে আরো মানুষের মাঝে, যে হুম, হুম, হ্যাঁ, একটা এখানে নদীগুলো যেভাবে বিলীন হয়ে গেছে, এখানে কিভাবে সমতল ভূমিগুলো কিভাবে মানুষ আগ্রাসনীয় বাড়ি ঘর তৈরি করে নষ্ট করে দিচ্ছে। হয়তো তাদের প্রয়োজনই করছে, কিন্তু একটা বড় আকারে দেখলে তো এক ধরনের মানে আবাদি জমি আমরা প্রায় ধূলিসাৎ করে দিচ্ছি শুধু বসতবাড়ি নির্মাণের ক্ষেত্রে। সেটার একটা নেগেটিভ ইফেক্ট তো অবশ্যই আছে। তো এইগুলা নিয়ে, বা ধরেন আমাদের এখানকার যে প্রাকৃতিক যে কৃষির যে জায়গাটা ছিল, যেখানে হুম, 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 যেটা সুলতানের ইয়াতে আমি দেখেছিলাম, আদম সুরতে আপনি এই জিনিসটা হুম, পাবেন হুম, যে হুম, সুলতান কৃষকদের নিয়ে যেভাবে ভাবছেন, হ্যাঁ, হ্যাঁ, সেটা আমাকে খুবই অনুপ্রাণিত করে। যে হুম, আমাদের এখানে আল্টিমেট পৃথিবীর যত কিছুই ইয়ে হয়ে যাক, মানে কৃষকরা মূলত মানে যত বিপ্লবী করি, যত শিল্প বিপ্লব বলেন, বা ধরেন প্রযুক্তিগতভাবে হুম, উন্নত হুম, হই, হুম, হুম। সেই জায়গা থেকে কৃষি আমাদেরকে মূলত আমাদের মূল জায়গা। কৃষি হ্যাঁ, আমাদের একদম আমাদের অস্তিত্বের মূল ব্যাকবোন জায়গা। এটা, হ্যাঁ। সেটা আমি ওই আপনার মুভিতে দেখতেছিলাম, হচ্ছে আপনার এটা ক্রিস্টোফার নোলানের একটা মুভিতে। ওইটাতে দেখাচ্ছিল যে পৃথিবীর ফিউচার দেখাচ্ছিল, যেখানে মানুষ এই পৃথিবীতে থাকতে পারতেছে না প্রযুক্তিগত কারণে। তখন তারা কৃষি নির্ভর হয়ে গেছে এবং তারা ডিমোটিভেট হয়েছে হুম, হুম, প্রযুক্তিকে আরো গ্রো করাতে। যে তারা বুঝতে পারতেছে যে এগুলো আমাদের যথাযথ মঙ্গল বয়ে আনতে পারে নাই হুম, শেষ পর্যন্ত। আমাদের কৃষির কাছে ফিরতে হচ্ছে। তো এরপরে মানুষ এখান থেকে আরেকটা নতুন একটা গ্রহ খুঁজতেছে, যেখানে গিয়ে আবার নতুন করে সে হুম, শুরু হুম। করতে পারে। এরকম একটা কাহিনীর মুভি ছিল, নামটা আমি ভুলে গেছি। তো এরকম আমার কাছে এটা ফিল হয় যে আমরা যদি কৃষি, গাছ, বনানী, নদী এগুলোকে ধ্বংস করে ফেলি, তাহলে আমাদের অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তো কবিতার চেতনার জায়গায় এই আজকাল কিন্তু একটা কথাও বলা হচ্ছে, ইকো পোয়েট্রি বা এরকমের কিছু একটা জি, বলা জি। হচ্ছে। তার মানে আমরা কি ধরে নিব যে শৈবাল নদের কি বলবো, আগ্রহ বা প্রবণতা হচ্ছে ইকো পোয়েট্রির দিকে? হ্যাঁ, আমার আগ্রহ বা প্রবণতা ইকো পোয়েট্রির দিকে। আচ্ছা, ফাইন। আর এটা আমি শুরুতে হুম, বুঝতে হুম, পারি হুম, নাই। মানে এখন এই বিষয়টা অনেক বেশি কাজ করে। আমি হুম, হুম, আমার লেখার মধ্য দিয়ে এই কথাগুলো বলতে চাই, বা এই ব্যাপারগুলো নিয়ে আমি পড়াশোনা করার চেষ্টা করতেছি। যে কিভাবে এটাকে, যেমন সুলতান যেভাবে কৃষকদেরকে তার ইয়াতে নিয়ে আসছেন, যে তার চিত্রকর্মে কৃষকদেরকে নতুনভাবে একটা বোল্ড আকারে দেখাইছেন, যে কৃষকের
অবস্থানটা কেমন। হুম। আমার কবিতাতেও ওই ধরনের একটা প্রবণতা মানে আছে। নেচার বা এনভায়রনমেন্টের সাথে মানুষের যে সম্পর্ক, সম্পৃক্ততা, ইয়েস, সম্পর্ক, ইয়েস। সেইটাকে আসলে উদ্ভাসিত করা কবিতার মধ্যে জি, দিয়ে। এখন মানে যেটা হয় যে তরুণ হিসেবে জি। একজন একদম এই যে ৩০-এর নিচে বয়সের একজন মানুষ হিসেবে এই সময়টাতে আমরা দেখি যে একটা বড় জীবনের জীবনের সামনে দাঁড়ালে পরে, হ্যাঁ? যেহেতু একটা মানুষ ৯০ বছর পর্যন্ত বাঁচে, কখনো বেশিও বাঁচে। তো আমরা যে জীবন পরিকল্পনা করি, সেই জীবনের সামনে একজন তরুণ যখন ৩০-এর নিচের বয়সে এসে দাঁড়ায়, তখন যে সংকটটা দেখা দেয় যে তার ভিতরে অনেকগুলো টানাপোড়েন তৈরি হয়। হুম। যে আমি আসলে কি করব? এটা করব নাকি ওইটা করব, সেটা করব নাকি সেটা করব। এই টানাপোড়েন একজন তরুণ হিসেবে কবিতা চর্চার ক্ষেত্রে বা যেকোনো জিনিসের একটা নিবিষ্ট চর্চার জায়গায় তোমাকে কতটুকু বাধা দেয়? হ্যাঁ, অনেক কিছুই আমার ভিতরে এরকম দ্বিধা তৈরি করে, সংকট তৈরি করে। যেমন ধরেন উপস্থিত একটা ছোট কথা বলি। এই হুম, ধরুন কদিন হলো বৃষ্টি হলো। হুম, হুম, আমার ১ম এ আন্দোলিত হচ্ছি, বৃষ্টির গান শুনছি রুমে। কিন্তু আবার মনে পড়ছে যে বন্যার্থদের যে হুম, অবস্থা, যেখানে কবরে লাশ তারা দাফন করতে পারছে না বা কবর থেকে লাশ ভেসে চলে যাচ্ছে। কেউ হয়তো আমি হয়তো এইদিকে রবীন্দ্রনাথের গান শুনতেছি। হুম, কিন্তু ওইদিকে মানুষ একটা সংকট। এগুলো আমার ভিতরে একটা দ্বিধা তৈরি করে। আমি এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও লিখেছিলাম। তো আরও যে জীবনের মহাজীবনের বিষয়ের ক্ষেত্রেও যে সংকট তৈরি করে, সেই ক্ষেত্রে আমি ধৈর্যের কথা বলব যে একটা নির্দিষ্ট থাকা একটা পড়াশোনা এবং নিজের যে কাজের জায়গাটা, এটাতে নিবিষ্ট থাকলে আমার মনে হুম, হয় মানুষ হুম, কিছু, কিছু ক্ষেত্রে কামব্যাক করতে পারে। হুম, আমি হুম, ধরেন হুম, সকল কিছুতে সাকসেস নই, কিন্তু আমি আবার ব্যর্থতার হুম, স্বপ্নও হুম, দেখি না যে আমি ব্যর্থ হয়ে গেছি, এরকম না। আমি একটা আশাবাদী জায়গা থেকে জিনিসগুলোকে দেখার চেষ্টা করি যে সংকট আসে এবং হুম। মানুষের সেটা ওভারকাম করারও যোগ্যতা আছে এবং সে যদি চায় সে সেটা করতে পারে। আমি এইভাবে দেখি। কার কবিতা সবচেয়ে ভালো লাগে বাংলা ভাষায়? এটা তো অনেকেই এটার আছে। কোনো টাইম ফ্রেম নাই। না, টাইম হ্যাঁ? ফ্রেমের কথা বলতে না। বাংলা কবিতা অনেকের কবিতাই ভালো লাগে। কার এক্সাক্টলি কবিতা ভালো লাগে সেটা বেশিরভাগ? জীবনানন্দের কবিতা ভালো লাগে। হুম, ভালো লাগে হচ্ছে আপনার বিনয় মজুমদারের কবিতা। বাংলার ইয়াতে যদি আমরা পরে এসে ধরি তাহলে আল মামুদের কবিতা ভালো লাগে। হুম, শহীদ কাদরীর কবিতা ভালো লাগে। আম তারপরে যদি এর পরবর্তী সময়ে ধরি ৯০ এর বেশ কয়েকজনের কবিতা ভালো লাগে। তার মধ্যে মজনু শাহর কবিতা ভালো লাগে, মাসুদ খানের কবিতা ভালো লাগে ৮০ দশকের। এরকম আরো মানে হুম, হুম, একেক সময় একেকজনের। কিন্তু হুম। থাকে না যে না তারপরেও একটা ব্যক্তিগত ভালো লাগা, ভালো লাগার ব্যক্তিগত জায়গা একটা আছে। জায়গা থাকে তো তো সবার। সেই জায়গায় অনেকে হয়তো ভালো কবিতা লিখছে, হ্যাঁ, হ্যাঁ? অনেক বড় কবি জি। কিন্তু আমার ভালো নাও লাগতে পারে, হ্যাঁ? না সেটা তো আছেই। হ্যাঁ। মানে তার ওই কবিতা দেখেন একেক কবিতা যেহেতু একেক ধরনের, হুম, হুম, একেক হুম, সময়ের মন মানসিকতাতে একেক ধরনের কবিতা ভালো লাগে আমার কাছে। আমার যেমন রাজনৈতিক কবিতা পড়তে ভালো লাগে, তেমনি এসবের বাইরে শুধু প্রেমের কবিতা পড়তেও ভালো লাগে। সেটা হয়। এবং সেক্ষেত্রে গানও আমাকে নানানভাবে অনুপ্রেরণা হুম, করে। আমি গানের খুবই ভক্ত বলা চলে। আমার ভিতরে একটা আফসোসও আছে কেন আমি গান লিখতে পারি না বা হুম, এরকম একটা আফসোস কাজ করে। হুম। তো গান লেখার চেষ্টা করছো? না, গান লেখার চেষ্টা এখনো করি নাই। তবে আমার ইচ্ছা আছে যদি আমি কখনো এরকম একটা ইয়া পাই। এর জন্য তো পড়াশোনা দরকার। আমার এখন ওই ধরনের গান ব্যাপারে হুম, হুম, পড়াশোনার হুম, সুযোগ হুম, হচ্ছে না। কবিতা নিয়ে বা গদ্য এরকম একটা চিন্তাভাবনার ভিতরে আপাতত আছি। আমার কাছে মনে হচ্ছে গান লেখার ক্ষেত্রে যাদের গান আমি পছন্দ করি, সেসব গান লেখার ক্ষেত্রে জীবনের আরো একটা গভীর বোধ প্রয়োজন। হুম, দেখেন আপনার জীবন অভিজ্ঞতা যেমন আমার কিন্তু ভিন্ন। অনেকে বলে অনেকে হয়তো অল্প বয়সে প্রতিভা দেখাইতে পারে। আমার কাছে মনে হয়েছে আমি অত বড় প্রতিভাধর না। সেক্ষেত্রে আমার জীবন অভিজ্ঞতা প্রয়োজন। মানে আমি এখন একটা ফুলের দোল বিছানার মধ্যে হুম, আছি। হুম, হুম, জীবনের আরো সংকট, আরো সংকটপূর্ণ সময় এবং জীবনের আরো গভীর বোধগুলার সম্মুখীন আমি মনে হয় এখনো হই নাই। এরকম একটা অনুভব আমার মাঝে, মাঝে হয়। হুম। যে কারণে আমার কবিতাকেও আমি আরো বড় পরিসরে বিকশিত করতে পারছি না। এই সংকট ফিল করি। সেটা পড়াশোনা এবং জীবনের আরো ছোট, ছোট অভিজ্ঞতাগুলো অ হওয়ার মধ্য দিয়েই আমি এটাকে ওভারকাম করতে পারবো বলে মনে করি। অনেক ধন্যবাদ শৈবাল। অনেক কথা জানলাম। ধন্যবাদ অনেক আপনাকে। ভালো, ভালো কথা শুনলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।